আসসালামু আলাইকুম। শহীদ মহাবিদ্যালয়ে ভর্তিকৃত সকল শিক্ষার্থীদেরকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। শহীদ মহাবিদ্যালয় কর্তৃক জুম অনলাইন ক্লাসে আমি আবারও তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি তোমাদের শ্রেণী কার্যক্রম শুরু করতে চাচ্ছি। আশা করি তোমরা আজকের ক্লাসে সবাই উপস্থিত রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মশিউর চৌধুরী, প্রভাষক ব্যবস্থাপনা, শহীদ সচিব মহাবিদ্যালয়, আদর্শ মোহনগঞ্জ, নেত্রকোনা। আজকের পাঠের পরিচিতি একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য আমি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র যৌথ মালিকানা ব্যবসা অর্থাৎ পঞ্চম অধ্যায় নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। আশা করি তোমরা ধৈর্য সহকারে আমার ক্লাসগুলো দেখবে এবং তার প্রত্যুত্তর অবশ্যই আমাকে জানাবে। আজকের পাঠের বিষয় একই কথা বলে বলেছি, যৌথ মালিকানা ব্যবসা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি এক মালিকানা ব্যবসা একজন ব্যক্তি কর্তৃক গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয় এবং অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে যখন কোনো একটা ব্যবসা গঠন করবে তখন সেটা হবে অংশীদারি ব্যবসা। এবং এক মালিকানা ব্যবসা পরিচালনা করতে গেলে কিছু সীমাবদ্ধতা থাকে এবং তার থেকে একটু যদি সম্প্রসারণ করা হয় তখন সেটা হয়ে যায় অংশীদারি ব্যবসা। এবং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকে এবং তাকে যদি একটু বড় করা হয় বা সম্প্রসারণ করা হয় তখন সেটা হয়ে যাবে কি যৌথ মালিকানা ব্যবসা। আমরা আজকে তোমাদের সাথে যৌথ মালিকানা ব্যবসার প্রথম অংশটুকু নিয়ে কথা বলবো। আজকের আলোচনার বিষয়সমূহ হচ্ছে কোম্পানি সংগঠনের ধারণা এবং কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য, কোম্পানি সংগঠনের গুরুত্ব, কোম্পানি সংগঠনের শ্রেণীবিভাগ। তো শিক্ষার্থীরা, আমরা যৌথ মালিকানার ব্যবসাটাই হচ্ছে একটা কোম্পানি। আমরা এই বিষয়টা নিয়ে আজকে কথা বলব। অর্থাৎ যৌথ মূলধনী ব্যবসা, জয়েন্ট স্টক কোম্পানি। আমি লিখেছি যৌথ মালিকানার ব্যবসা এবং যৌথ মূলধনী ব্যবসা একই অর্থে ব্যবহৃত হয়, তাই আমি যৌথ মালিকানা ব্যবসা বা যৌথ মূলধনী ব্যবসা সম্পর্কে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। এই অধ্যায়ের প্রধান শব্দ সমূহ হচ্ছে কি কৃত্রিম ব্যক্তিসত্তা। নতুন নতুন শব্দ সম্পর্কে আজকে আমরা পরিচিত হব। চিরন্তন অস্তিত্ব, হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারি, স্মারকলিপি, সংঘবিধি, বিবরণপত্র, শেয়ার, ঋণপত্র, মার্চেন্ডাইজিং, আউটসোর্সিং, বাইং হাউস, কল সেন্টার, ক্ষুদ্র ঋণ। তো শিক্ষার্থীরা, আজকের যে আমি একটা শব্দ বললাম সেগুলো কিন্তু খুবই অপরিচিত এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। তুমি যদি আগেই আমার ক্লাসের আগে তুমি যদি পড়ে ফেলো তো অবশ্যই তোমাদের কাছে সেটা পরিচিত। তো আজকে আমি যৌথ মূলধনী কোম্পানির প্রথম যে অংশটা আছে, আমি এই ক্লাসটাকে তোমাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করে আমি ক্লাস নিব। তার ধারাবাহিকতায় আজকে সেটার প্রথম অংশ। যৌথ মূলধনী কোম্পানির অধ্যায়টা যথেষ্ট বড় এবং ইম্পর্টেন্ট একটা অধ্যায়। প্রতি বছরই এই অধ্যায় থেকে একটি করে সৃজনশীল আসে, তাই শিক্ষার্থীরা তোমরা এই অধ্যায়টাকে অবহেলা করবে না। বড় হলেও তোমরা কঠিন মনে করবে না, একদম সহজ। আমি এই অধ্যায়টাকে 5টা বা 4টা ভাগে তোমাদের বুঝতে যেভাবে সুবিধা হয় আমি সেভাবেই তোমাদের ক্লাস নিব এবং তাদের বেরোতে আজকের ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখবে। আজকের আলোচনার বিষয় কোম্পানি সংগঠনের ধারণা। এই যে যৌথ মূলধনী ব্যবসা বা যৌথ মালিকানার ব্যবসাটার যে কি, এটার একটা প্রাথমিক ধারণা আমরা আজকে জানতে পারবো। জনাব হাসান একটি বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের নির্বাহী ছিলেন। তার অভিজ্ঞতার আলোকে 10 জন ঘনিষ্ঠ বন্ধু মিলে একটি ব্যবসা প্রতিষ্ঠান গঠন করার সিদ্ধান্ত নেন। এর লক্ষ্যে প্রয়োজনীয় দলিলপত্র তৈরি করে ঢাকায়
যৌথ মূলধনী কোম্পানির নিবন্ধনের কার্যালয়ে পেশ করেন। নিবন্ধক তাদের পেশকৃত দলিলপত্রের যথাযথ বা প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে প্রস্তাবিত স্কাই লিমিটেড নামের প্রতিষ্ঠানটিকে নিবন্ধনপত্র দেন। জনাব হাসান ও তার বন্ধুরা যথেষ্ট সচ্ছল হওয়ায় উক্ত প্রতিষ্ঠান স্থাপনের প্রাথমিক ব্যয় নিজেরাই বহন করার সিদ্ধান্ত নেন। তবে এ মর্মে তারা দৈনিক পত্রিকায় একটি বিবরণপত্র প্রচার করেন। এরপর আরও কিছু দলিলপত্র নিবন্ধকের কাছে পেশ করলে নিবন্ধক উক্ত প্রতিষ্ঠানকে তার প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরুর অনুমতি দেন। উপরে যে ধরনের প্রতিষ্ঠানের বর্ণনা দেওয়া হয়েছে তা যৌথ মালিকানা বা যৌথ মূলধনী ব্যবসার একটি উদাহরণ। দেখো শিক্ষার্থীরা, আমরা এক মালিকানা ব্যবসা করছি। আমাদের শুধু একটা পৌরসভার মধ্যে হলে আমাদের একটা ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয়েছে, কিন্তু আর অন্য কোনো জটিলতা আমাদের ছিল না। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আমাদের চুক্তি বাধ্যতামূলক হয়েছিল, আমরা চুক্তি করেছি। কিন্তু যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে আমাদের নিবন্ধকের কাছ থেকে একটা অনুমতিপত্র সংগ্রহ করতে হবে এবং কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে তাদের কাছে জমা দিতে হবে, এবং তারা এই কোম্পানি শেষে একটি লিমিটেড শব্দটি কি করবেন, যোগ করে দেবে। এক্ষেত্রে কিছু আইনানুগ জটিলতা রয়েছে। ইংরেজি কোম্পানি শব্দটি ল্যাটিন শব্দ কম ও পেনি এর সমন্বয়, যার অর্থ যথাক্রমে একত্রে ও জীবিকা। এ অর্থে যৌথ মূলধনী সংগঠন হলো যেখানে একদল লোক যৌথভাবে মূলধন সরবরাহ করে মুনাফা অর্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। অর্থাৎ কোম্পানিটাকে দুভাগে ভাগ করা যায়, কম, একটা হচ্ছে পেনি। এই দুই শব্দের সমন্বয় যদি আমরা আলাদা আলাদা ওয়ার্ড করতে, একটা হচ্ছে একত্রে, একটা হচ্ছে জীবিকা, অর্থাৎ দুটোকে সমন্বয় করা হয়। যৌথ মূলধনী সংগঠন হলো যেখানে একদল লোক যৌথভাবে মূলধন সরবরাহ করে মুনাফা অর্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি সংগঠনের আইনের মাধ্যমে গঠিত পরিচালিত হয়। সর্বপ্রথম কোম্পানি আইন পাস হয় ব্রিটেনে 1844 সালে। দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844 নামে পরিচিত। তো শিক্ষার্থীরা, এই যে যৌথ মূলধনী ব্যবসাটা একটা সম্পূর্ণ আইনের দ্বারাই গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত। এই ক্ষেত্রে যদি কোনো অংশীদার সে চলেও যায়, তো প্রতিষ্ঠান কি বিলুপ্ত হয়ে যাবে না অংশীদার ব্যবসার মতো বা এক মালিকানা ব্যবসার মতো। এটা পুরোপুরি নির্ধারণ করবে বা পরিচালিত হবে দেশের প্রচলিত আইন অনুযায়ী। আর এর মাধ্যমেই কোম্পানির সংগঠন পরিচালিত হয়, যা 1850 সালে ভারতীয় মঞ্চে প্রথম কোম্পানি আইন গঠিত হয়। পরবর্তী সালে 1913 সালে নতুনভাবে ভারতীয় কোম্পানি আইন পাস হয়, যা বর্তমানে এখনো কি ব্যবহার হচ্ছিল বা হয়ে আসছে। এই আইনের ব্যাপক সংস্কার করে 1994 সালে বাংলাদেশ নতুনভাবে কোম্পানি আইন প্রবর্তন করে, যা কোম্পানি আইন 1994 সালে পরিচিত। আমেরিকান বিচারপতি জন মার্শাল বলেন, কোম্পানি ইজ অ্যান আর্টিফিশিয়াল বিং, ইনভিজিবল, intangible and acting only in a company। অর্থাৎ কোম্পানি হলো বা যৌথ মূলধনী ব্যবসা হলো কৃত্রিম ব্যক্তিসত্তা, যা অদৃশ্য, অস্পর্শনীয় এবং শুধু আইনের মাধ্যমেই পরিচালিত হয়। এল.এইচ. হেনি বলেন, কোম্পানি ইজ অ্যান অ্যাকচুয়াল পার্সন ক্রিয়েটেড বাই ল, হ্যাভিং এ separate legal entity with a perpetual succession and common share। অর্থাৎ কোম্পানি আইন সৃষ্ট এমন একটি কৃত্রিম ব্যক্তিসত্তা যার আদালতভাবে বা আলাদাভাবে একটি সাধারণ সিল ও চিরন্তন অস্তিত্ব রয়েছে। শিক্ষার্থীরা, তোমরা এই সংখ্যাগুলো একটু ভালো করে পড়ে নিবে। 1 নম্বর এবং 2 নম্বর জন্য প্রশ্নগুলো আসে। তো এখন আমি কিভাবে বুঝবো যে এটা যৌথ মূলধনী কোম্পানি বা একটা লিমিটেড কোম্পানি। কোম্পানিটি একটি আইন সৃষ্ট সংগঠন। উপরে একটি আইন সৃষ্ট সংগঠন। এটি কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী হওয়ায় এর নিজস্ব বা পৃথক অস্তিত্ব বিদ্যমান। এর নিজস্ব শিলমোহর রয়েছে এবং নিজ নামেই এটি লেনদেন করে। চিরন্তন অস্তিত্বের অধিকারী হওয়ায়
সকল সদস্য দেউলিয়া হলেও কোম্পানি দেউলিয়া হয় না। এর মালিকানা থেকে ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা থাকে, পৃথক। অতএব যৌথ মূলধনী কোম্পানি হলো আইনের মাধ্যমে গঠিত, চিরন্তন অস্তিত্ব সম্পন্ন ও কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী সংগঠন, যেখানে সীমিত দায়ের ভিত্তিতে কয়েকজন ব্যক্তি যৌথভাবে মূলধন বিনিয়োগ করে। শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো, যৌথ মূলধনী কোম্পানি হলো আইনের মাধ্যমে গঠিত, অর্থাৎ এটা গঠন করার থেকে শুরু করে একবারে বিরূপ সাধন হওয়া পর্যন্ত সকল কার্যক্রম আইনের, দেশের প্রচলিত আইন অনুযায়ী, অর্থাৎ কোম্পানির 1994 সালে কোম্পানির আইন যেটা আছে সেই ধারাবাহিকতায় গঠিত হবে। এবং চিরন্তন অস্তিত্ব সম্পন্ন, সেটা চিরন্তন অস্তিত্ব সম্পন্ন বলতে বোঝানো হয়েছে যতদিন না পর্যন্ত আইনটা পরিবর্তিত হচ্ছে বা নতুন কোনো আইন আসছে, এই পর্যন্ত সেটা কি চলতেই থাকে। এবং কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, কিন্তু সেটাতে পরিচালিত হবে একটা মানুষ না, কিন্তু মানুষের নিয়ে তার কার্যক্রমগুলো কি পরিচালিত। যেমন ধরো তোমার একটা উদাহরণ দিই, যেমন ধরো আমাদের শহীদ সিটি কলেজ, কিন্তু আমরা একটা সিল দিয়ে দিই, সবাই চিনবে। আর তোমাদের হচ্ছে একটা ড্রেস পরে হচ্ছে, তোমাদের একটা লোগো দেওয়া আছে শহীদ সিটি মহাবিদ্যালয় স্থাপিত। এটা হচ্ছে কি শহীদ সিটি কলেজের একটা কৃত্রিম ব্যক্তি সত্তা, অর্থাৎ একটা প্রতিষ্ঠান। এটাকে চেনার জন্য একটা লোগো আছে, একটা চেনার জন্য একটা নির্দিষ্ট সিল মোহর আছে। এটা হচ্ছে কি ব্যক্তি না, কিন্তু ব্যক্তির নেই সে কাজ করে যাবে। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি হলো আইনের মাধ্যমে গঠিত, চিরন্তন অস্তিত্ব সম্পন্ন ও কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী সংগঠন, যেখানে সীমিত দায়ের ভিত্তিতে কয়েকজন ব্যক্তি যৌথভাবে মূলধন বিনিয়োগ করে। কোম্পানির সংগঠনের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিজ অফ জয়েন্ট স্টক কোম্পানি। কোম্পানি হলো আইন দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী এক ধরনের সংগঠন। এখানে একজন ব্যক্তি যৌথভাবে মূলধন বিনিয়োগ করেন। একজন কি কয়েকজন ব্যক্তি, এখানে কয়েকজন ব্যক্তি যৌথভাবে মূলধন বিনিয়োগ করে। কোম্পানি সংগঠনকে অন্যান্য ব্যবসা সংগঠন থেকে যেসব বৈশিষ্ট্যের কারণে আলাদা বা পৃথক মনে করা হয়, সেগুলোই বিবরণ নিচে উল্লেখ করা হলো। এক হচ্ছে আইন সৃষ্ট প্রতিষ্ঠান। বাংলাদেশের যৌথ মূলধনী কোম্পানি সমূহ 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। উক্ত আইনের 2(1)(ঘ) ধারায় বলা হয়েছে, কোম্পানি বলতে এমন আইনের অধীনে গঠিত এবং নিবন্ধিত কোনো কোম্পানি বা বিদ্যমান কোম্পানিকে বোঝাবে। তাই কোম্পানিকে একটি আইন সৃষ্টি প্রতিষ্ঠান বলা হয়। অর্থাৎ মোট কথা কোম্পানিটা যাই কারণে শুরু থেকে শেষ পর্যন্ত কোম্পানির আইন অনুযায়ী গঠিত। পৃথক ও কৃত্রিম ব্যক্তিসত্তা। কোম্পানি ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো আইনগত মর্যাদা ও অধিকার লাভ করে। এটি স্বাধীনভাবে নিজ নামে পরিচিতি ও পরিচালিত হয়। কোম্পানির এর বৈশিষ্ট্যকে কৃত্রিম ব্যক্তিসত্তা বলে। আইন অনুযায়ী এটি কৃত্রিম ও স্বতন্ত্র ব্যক্তিসত্তার মর্যাদা ভোগ করে থাকে। এক কৃত্রিম সত্তা বলে কোম্পানি নিজ নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে লেনদেন করতে পারে, চুক্তি করতে পারে, তাদের বিরুদ্ধে মামলা করতে পারে। একইভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোম্পানির বিরুদ্ধে আবার মামলা করতে পারে। চিরন্তন অস্তিত্ব। যৌথ মূলধনী কোম্পানি আইনের মাধ্যমে গঠিত হয় ও আইনের মাধ্যমে টিকে থাকে। এর সদস্য বা শেয়ার হোল্ডারদের অস্তিত্বের উপর এর অস্তিত্ব নির্ভর করে না। এই জন্য সদস্যদের দলীয়ত্ব, যুক্ত বা শেয়ার হস্তান্তরের একটি নির্ভরশীল নয়। কেবল কোম্পানি আইন অনুযায়ী বিরূপ সাধন হলেই এর অস্তিত্বের সমাপ্তি ঘটে। তাই একে চিরন্তন অস্তিত্বের অধিকারী প্রতিষ্ঠান বলা হয়। অর্থাৎ যদি কোনো কোম্পানি সদস্য বা কোনো কোম্পানি কোনো সদস্য বা শেয়ার হোল্ডার মারা যায় বা দেউলিয়া হয়, কিংবা সে তার অংশীদারিত্ব যা ছিল সে চলে যাবে, সে যখন অংশ করবে না, তাতে কোম্পানির কি বিলুপ সাধন হয়ে যায় না বা কোম্পানি বন্ধ হয়ে যায় না। এবং সেটা নির্ভর করে দেশের প্রচলিত এবং যৌথ মূলধনী কোম্পানির আইন উপর ডিপেন্ড করে। বাধ্যতামূলক নিবন্ধন অবশ্যই করতে হবে, কারণ বাধ্যতামূলক যদি না করা হয় তাহলে এই কোম্পানিতে অনেক ধরনের অসুবিধার সম্মুখীন পরিলক্ষিত হয়। এবং এর আগেই আমরা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে দেখেছি যে নিবন্ধন
যদি না করে তাহলে তার পরিমাণটা কি হয়, তবু তার ধারাবাহিকতা দ্রুত মূলধনী বা এই কোম্পানির ক্ষেত্রে নিবন্ধনটা কি বাধ্যতামূলক। সদস্য সংখ্যা, এর সদস্য সংখ্যা একটা মোটামুটি ভাবে নির্ধারণ করা হয়েছে, যেগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম 2 জন এবং সর্বোচ্চ 50 জন, আর পাবলিক লিমিটেড ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকবে। তো এই ক্ষেত্রে এই কোম্পানিটা এই যদুমধু কোম্পানিকে কিন্তু আবার কিভাবে অর্থ হবে আমরা পরবর্তীতে দেখব, কিন্তু এই ক্ষেত্রে সদস্য সংখ্যা প্রাইভেটের ক্ষেত্রে 2 জন এবং সর্বোচ্চ 50 জন, আর পাবলিকের ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার হোল্ডার দ্বারা সীমাবদ্ধ। সদস্য পদ কিভাবে রাখতে হবে? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোম্পানির সদস্য হওয়ার জন্য অবশ্যই এর শেয়ার কিনতে হবে। শেয়ার না কিনে কেউ এর সদস্য হতে পারে না। দেশের নাগরিকদের মধ্যে সাবালক ও যোগ্য যে কোনো ব্যক্তি শেয়ার কিনে এর সদস্যপদ অর্জন করতে পারে। এছাড়া স্মারকলিপি দ্বারা অনুমোদিত হলে অন্য কোনো কোম্পানির সদস্য পদও লাভ করতে পারে। সীমাবদ্ধ দায়, কোম্পানির সদস্য বা শেয়ার হোল্ডারদের দায় সাধারণত সীমিত থাকে। একজন সদস্যের দায় তার কেনা শেয়ার মূল্য দিয়ে নির্দিষ্ট থাকে, অর্থাৎ এর সদস্যদের দায় তাদের কেনা শেয়ারের মোট মূল্য পর্যন্ত সীমাবদ্ধ থাকে। যদি কোনো ব্যক্তি 10 টাকা মূল্যের 1000টি শেয়ার কেনে, তবে তার আয় হচ্ছে 10,000 টাকা পর্যন্ত সীমাবদ্ধতা থাকবে। তবে কোনো কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় অসীম হতে পারে। এক্ষেত্রে পরিমাণবদ্ধ বা স্মারকলিপিতে ও বিবরণপত্রে এ ব্যাপারে কি সুস্পষ্ট বর্ণনা থাকতে হবে। আমরা আরো কয়েকটা বৈশিষ্ট্য দেখবো, এর মধ্যে হচ্ছে সাধারণ সিলমোহর। এই কোম্পানির একটা কি অবশ্যই সাধারণ একটা সিলমোহর থাকবে, যেটা থাকে তার পরিচিতি বহন করে। তৃতীয় পক্ষের সাথে চুক্তি করার ক্ষেত্রে স্বাক্ষরের পরিবর্তে সিলমোহর ব্যবহার করতে হয়, তাই কোম্পানির নিজস্ব নাম অঙ্কিত সাধারণ সিলমোহর থাকে। এটি বিভিন্ন চুক্তি ও দলিলপত্র তৈরিতে ব্যবহার করা হয়। প্রতিনিধিক বৈধতা কোম্পানির সাধারণ সিলমোহরতে নির্ধারিত হয়ে থাকে। শেয়ারদের হস্তান্তরযোগ্যতা বা শেয়ারের হস্তান্তর করতে পারবে। পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধ হস্তান্তরযোগ্য, কারণ এ ধরনের কোম্পানির শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ায় শেয়ার মালিকরা এই বাজারে সহজে শেয়ার কেনাবেচা করতে পারে। শেয়ার হস্তান্তরের সাথে সাথে কোম্পানির মালিকানাও পরিবর্তিত হয়। তবে প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। এ ধরনের কোম্পানির ক্ষেত্রে কোম্পানির স্মারকে অধিকৃত বিধি অনুযায়ী উদ্যোক্তার অংশ হস্তান্তর করা যায়। মূলধন ও শেয়ারের বিভক্তি, কোম্পানি সংগঠনের মূলধন ও শেয়ারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। কোম্পানির প্রয়োজনে এর মূলধনকে অনুমোদিত মূলধন, বিলিখিত মূলধন, কলোনি মূলধন, পরিশোধিত মূলধন প্রভৃতি শ্রেণীতে ভাগ করা যায়। আবার মোট মূলধনকে নির্দিষ্ট মূল্যের কতগুলো শেয়ারে ভাগ করা হয়। এগুলো সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, প্রবর্তনের শেয়ার প্রভৃতি হতে পারে। মালিকানা ও ব্যবস্থাপনার ভিন্নতা, কোম্পানির মালিকানা থেকে এর ব্যবস্থাপনা ও পরিচালনা সম্পূর্ণটি আলাদা। আইন অনুযায়ী শেয়ারহোল্ডারগণ কর্তৃক নির্বাচিত পরিচালক মণ্ডলী ও ব্যবস্থাপনা পরিচালক কোম্পানির পরিচালনা ও ব্যবস্থাপনা কাজ করে থাকে। বিধিবদ্ধ দায়িত্ব, কোম্পানি আইনের বিধান অনুযায়ী কোম্পানিকে এর খাতাপত্র সংরক্ষণ, হিসাবপত্র তৈরি ও নিরীক্ষণ, সভা আহ্বান প্রভৃতি ক্ষেত্রে কিছু বিধিবদ্ধ দায়িত্ব পালন করতে হয়। এসব ক্ষেত্রে কোম্পানি আইনে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া আছে, এগুলি মেনে কোম্পানির পরিচালনা করতে হয়। বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান, কোম্পানি অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের তুলনায় একটি বৃহদায়তন প্রতিষ্ঠান। সদস্য সংখ্যা ও মূলধন বেশি হওয়ায় সংগঠনে স্বাভাবিকভাবেই বড় আকারের হয়ে থাকে, তাই বৃহদায়তন প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা এতে একটু কি বেশি। স্বেচ্ছামূলক সংগঠন, কোম্পানির মুনাফা অর্জনের লক্ষ্যে কয়েকজন ব্যক্তি স্বেচ্ছায় কোম্পানি গঠন করে থাকেন। যে কেউ ইচ্ছা করলে এই কোম্পানি থেকে মালিকানা হতে পারে, আবার কেউ ইচ্ছা করলে শেয়ার হস্তান্তর বা বিক্রি করে তার ব্যবসার কার্যক্রম সমাপ্তি করতে পারে। গণতান্ত্রিক ব্যবস্থাপনা, এই বৃহদায়তন সংগঠনের
ব্যবস্থাপনা ও পরিচালনায় গণতান্ত্রিক নীতিমালা অনুসরণ করা হয় এবং দেশের প্রচলিত আইনের মাধ্যমে কোম্পানির পরিচালকগণ নির্বাচিত হন। পরিচালকগণ নিজেদের মধ্যে গণতন্ত্রের নীতি মেনে তাদের কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া কোম্পানির অধিকাংশ শেয়ার হোল্ডারগণের মতামতের ভিত্তিতে নীতি নির্ধারণ ও বিভিন্ন পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। দ্বৈত করারোপ এটা কি? কোম্পানির আয়ের উপর সাধারণত দুইবার কর ধার্য করা হয়ে থাকে। একবার এর অর্জিত মুনাফার উপর কর প্রদান করা হয়, পরবর্তীতে শেয়ার মালিকদের ব্যক্তিগত আয়ের অংশ হিসেবে তাদের প্রাপ্য দ্রব্যের উপর কর দিতে হবে। অর্থাৎ দ্বৈত করারোপ হচ্ছে, ধরো শিক্ষার্থীরা আমরা 10 জন 50,000 টাকা করে একটা শেয়ার মালিক বিনিয়োগ করলাম। তো 10 জন হলে আমাদের যে মূল টাকাটা আসবে, ওই টাকাটা বিনিয়োগ করে আমরা ধরো আমরা 3 লক্ষ টাকা মুনাফা বা 2 লক্ষ টাকা আমরা মুনাফা হলো। এই 2 লক্ষ টাকা থেকে আমরা কি করবো, একবার ট্যাক্স দিব সরকারকে। আবার আমাদের ওই 50,000 টাকা যে আমরা বিনিয়োগ করছি, ওই 2 লক্ষ টাকা আমাদের 10 জনের মধ্যে কি হবে, আবার ভাগ করা হবে। এবং ভাগ করলে আমার যে টাকাটা আসবে, আমি আমার থেকে ধরো আমার 10,000 টাকা পড়লো বা 30,000 টাকা পড়লো আমার লভ্যাংশ, আমাদের 30,000 টাকার উপর আবার কি করতে হবে, আবার কর দিতে হবে। এটা হচ্ছে কি তথ্য করা হবে। একটা হচ্ছে কোম্পানির মূল আয়ের উপর, আর হচ্ছে আমি তার আলাদা আলাদা বিনিয়োগ করছি যে পরিমাণ, ওই পরিমাণ বিনিয়োগের টাকার উপর আবার আমাকে আবার শোধ দিতে হবে, দুইবার কর দিতে হবে। বিনিয়োগ সাধন দ্রুতমূলধনী কোম্পানির গঠন যেমন আনুষ্ঠানিকতাপূর্ণ, তেমনি এর বিলোপ সাধনের ক্ষেত্রে আনুষ্ঠানিকতা পালন করতে হয়। কোম্পানির সদস্য বা শেয়ার হোল্ডারগণ ইচ্ছে করলে এর বিল করতে পারে না। কোম্পানি আইনের বিধান অনুযায়ী এর বিল হয়। তাই বলা হয় কোম্পানি হলো আইন সৃষ্ট কৃত্রিম ব্যক্তির সত্তা সম্পন্ন সংগঠন। এতে উপরোক্ত আইনগত ও সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা হয় বা দেখা যায়। এগুলোর কারণে এটি মালিক এক মালিকানা অংশীদারি সহ অন্যান্য সকল সংগঠন থেকে ভিন্ন ধর্মী। কোম্পানি সংগঠনের গুরুত্ব। 1844 সালে ব্রিটেনে সর্বপ্রথম কোম্পানি আইন প্রচলন করা হয়। এরপর থেকে বিশ্বে কোম্পানি সংগঠন ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করতে থাকে। যুগের চাহিদা পূরণ ও কালের আবর্তনে এরূপ ব্যবসা সংগঠনে গুরুত্ব বাড়তে থাকে। বর্তমান শিল্প বাণিজ্যের বৃহদায়তন কোম্পানি সংগঠন গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। নিচে কোম্পানি সংগঠনের কিছু গুরুত্ব ও প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়। একটা হচ্ছে বৃহদায়তন প্রতিষ্ঠান, কারণ যেহেতু তার সদস্য সংখ্যা বেশি, মূলধনের পরিমাণও বেশি এবং সেটা দেশের প্রচলিত আইন অনুযায়ী গঠিত হয়, এই ক্ষেত্রে সেটা একটা কি একটা বৃহদায়তন প্রতিষ্ঠান। উত্তম বিনিয়োগ ক্ষেত্র, এই ক্ষেত্রে যেহেতু মালিকের দায় অসীম না, সীমিত, যেহেতু সে যে পরিমাণ শেয়ার কিনবে সেই পরিমাণ শেয়ারের লাভ লোকসানের বঞ্চিত হবে, এক্ষেত্রে একটা উত্তম বিনিয়োগ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা যায়। মূলধন গঠনের ভূমিকা, এক্ষেত্রে কোম্পানি বিনিয়োগের একটি ভালো ক্ষেত্র হিসেবে অনেকেই এতে বিনিয়োগে আগ্রহী থাকে, ফলে তাদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা বাড়ে, ঝুঁকি বন্টনের সুযোগ থাকে এবং কর্মসংস্থানের সুযোগ থাকে। আধুনিক প্রযুক্তি ও কলা কৌশলের ব্যবহার সম্ভব হয়। সামাজিক দায়িত্ব পালন করা হয়। আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে যৌথমূলধনী কোম্পানি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ব্যবস্থাপনার পেশার উন্নয়নে ঘটে। যেমন কোম্পানি সংগঠনে ব্যবস্থাপকদের পেশাগত দায়িত্ব পালনের সুযোগ তৈরি হয়। ব্যবস্থাপকগণ যেমন দক্ষতা অর্জন করতে পারেন, সেজন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়। এভাবে ব্যবস্থাপনা পেশার মান উন্নয়ন হচ্ছে। উপরোক্ত কারণে বিশ্বে কোম্পানি সংগঠন ব্যাপকভাবে বিস্তার লাভ করছে। আমাদের দেশেও কোম্পানি সংগঠন গড়ার প্রতি যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এরূপ আগ্রহ থেকেই সকল উদ্যোক্তা তৈরি করা সম্ভব বা হচ্ছে। এখন শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে আলোচনা করবো যৌথ মূলধনী সংগঠনের কয়েকটা শ্রেণীবিভাগ। এটা ইম্পর্টেন্ট চার্ট, তোমরা বাসায় একাধিকবার এই চার্টটাকে ফলো করবে এবং না বুঝলে অবশ্যই আমার সাথে তোমরা যোগাযোগ রাখবে। আমরা দেখো প্রথম অধ্যায় এক মালিকানা ব্যবসাকে আমরা যখন ব্যবসাটিতে বিভক্ত করা হচ্ছে শিল্প বাণিজ্য এবং ব্যবসাবলী, তদ্রুপ এটাকে যৌথ মূলধনী কোম্পানি গঠনের ক্ষেত্রে কিছু
বৈশিষ্ট্য বিদ্যমান থাকে এবং শ্রেণী কার্যক্রম থাকে বা শ্রেণীবিভাগ থাকে, সেটা আমরা আলোচনা করব। কালের আবর্তনে বা যুগের প্রয়োজনে এবং গঠন প্রকৃতি ও দায়ের পার্থক্যের ভিত্তিতে বিভিন্ন ধরনের কোম্পানি সংগঠন গড়ে উঠেছে। নিচে কোম্পানি সংগঠনের শ্রেণীবিভাগগুলো আলোচনা করা হয়েছে। কোম্পানিকে আমরা তিনে ভাগ করব। প্রথম হচ্ছে সনদপ্রাপ্ত, সংবিধিবদ্ধ, নিবন্ধিত এবং অন্যান্য কোম্পানি। সংবিধিবদ্ধ, সনদপ্রাপ্ত সনদপ্রাপ্ত কোম্পানি, সংবিধিবদ্ধ কোম্পানি, নিবন্ধিত কোম্পানি এবং অন্যান্য কোম্পানি। তো নিবন্ধিত কোম্পানিকে আবার দুভাগে ভাগ করছে। একটা হচ্ছে সীমিত দায়, একটা হচ্ছে সীমাহীন দায়। আবার সীমিত দায়কে দুই ভাগে ভাগ করছে, একটা প্রতিশ্রুতি ধারা, শেয়ার ধারা। আবার শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানিকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক। আবার পাবলিককে চার ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সরকারি, বেসরকারি, হোল্ডিং এবং অধীনস্থ বা সাবসিডিয়ারি। এবং নিবন্ধিত কোম্পানিকে আবার ভাগ করছে, হ্যাঁ দুভাগে, সীমিত দায় আর সীমাহীন। আবার সীমাহীন দায়কে আবার কোনো অংশ ভাগ করে নাই, কিন্তু অন্যান্য কোম্পানিকে আবার ভাগ করছে। সেটা হচ্ছে কি বিদ্যমান কোম্পানি, বিদেশি কোম্পানি, অব্যবসায়ী বা অমুনাফাভোগী কোম্পানি এবং বিশেষ কোম্পানি। শিক্ষার্থীরা প্রত্যেকটা এই ক্ষেত্রে কিন্তু সমাজগত কোম্পানি কাকে বলে, সংবিধিবদ্ধ কোম্পানি কাকে বলে, নিবন্ধিত কোম্পানি কাকে বলে, অন্যান্য কোম্পানি কাকে বলে, এই যে প্রত্যেকটা কিন্তু এক একটা সংজ্ঞা, প্রত্যেকটা এক একটা সংজ্ঞা। তোমরা খুব গুরুত্ব সহকারে এই চারটা অনুসরণ করবে এবং এই সংজ্ঞাগুলো ভালো করে দেখবে। এবং এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ, আমি শুরুতেই বলেছি এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই অধ্যায়টা একটু ভালো করে মনোযোগ সহকারে একটু পড়ো। সেক্ষেত্রে আমি আজকে তোমাদের বাড়ির কাজের মধ্যে শুধু এটা দিচ্ছি যে কোম্পানির শ্রেণী বিভাগ কয়টি, কি কি এবং প্রত্যেকটা সংখ্যা। এই জন্য আমি তোমাদেরকে তোমাদের সাথে আর কোনো আলোচনা করছি না, আমি তোমাদেরকে এটা বাড়ির কাজ দিয়ে রাখতাম। আমি অবশ্যই পরবর্তী ক্লাস থেকে তোমাদের কাছ থেকে এই যৌথমূলধনী কোম্পানির শ্রেণী বিভাগের যে সংজ্ঞাগুলো আছে আমি তোমাদের কাছ থেকে বাড়ির কাজ আদায় করে নেব। এবং এর মধ্যে যদি তোমরা কোনো সংজ্ঞা বুঝতে না পারো, যেমন ধরো সাবসিডিয়ারি বা এরকম বা অধীনস্থ কোম্পানি কাকে বলে, এইগুলো সংজ্ঞা যদি পড়ার পরে বুঝতে না পারো, অবশ্যই অবশ্যই আমার সাথে করবে, যোগাযোগ করবে। আমি তোমাদেরকে যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর। তো শিক্ষার্থীরা, আজকে আমার আলোচনার বিষয়বস্তু পর্যন্ত ছিল। তোমরা আমার ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং সেই আশা ব্যক্ত করি। আমি তোমাদেরকে আজকের ক্লাসের সবাই যারা অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসের সমাপ্তি করতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।